গুড মর্নিং সকলকে। তোমাদের সকলকে লেকচার নাম্বার 3-তে স্বাগতম জানাই। আই হোপ তোমরা ফার্স্টের দুটো লেকচার দেখেছো। তোমাদের দেখার পরে কেমন কি প্রতিক্রিয়া, তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর তোমরা জানাবে যে নোট ডাউন করছো কি না। আর নোট ডাউন না করলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। দেখো, আজকে আমরা ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে যদি 352 অনুচ্ছেদের অধীনে একটি জাতীয় জরুরি অবস্থা থাকে, তাহলে সংসদ একেবারে ড্যাশ সময়ের জন্য আইনসভাগুলোর মেয়াদ বাড়াতে পারে। অপশান দেখতে পাচ্ছ 6 মাস, 1 মাস, 9 মাস, 1 বছর পর্যন্ত। তো আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জাতীয় জরুরি অবস্থা। আমরা আলোচনা করব আজকে এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা। এটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় হবে। তার আগে এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিই। অ্যান্সার হবে তোমার 1 বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো যায়। তাহলে এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, এটা পার্ট নাম্বার, তোমাদের পার্ট নাম্বার 18-তে রয়েছে। আচ্ছা, এমার্জেন্সি 3 রকমের হয়। এমার্জেন্সি 3 রকমের হয়। প্রথমত আর্টিকেল, ধারাগুলো লিখছি। আর্টিকেল 352, আর্টিকেল 356 এবং আর্টিকেল 360। আচ্ছা, আর্টিকেল 352 কী জিনিস, আর্টিকেল 356 কী জিনিস, আর আর্টিকেল 360 কী জিনিস? দেখো, আর্টিকেল 352 হচ্ছে তোমার এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি। এক সেকেন্ড। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সরি, একটু ফোন কল এসেছিল, ইম্পর্টেন্ট, খুবই, যা ধরতে হলো। আচ্ছা, 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা, এখনও অবধি ন্যাশনাল এমার্জেন্সি 3 বার লাগু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি, বা আমরা যাকে রাষ্ট্রপতির শাসন নামে পরিচিত, রাষ্ট্রপতির শাসন। আর্টিকেল 360 হচ্ছে ফাইনান্সিয়াল এমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সি, ঠিক আছে। এই তিনটে হচ্ছে আমাদের জরুরি অবস্থা। এই জরুরি অবস্থা, আচ্ছা দেখো, জরুরি অবস্থা জারি হলে আমরা জানি আমাদের মৌলিক অধিকারগুলো থাকে না। এবার কিছু কিছু মৌলিক অধিকার থাকে, যেমন ধারা বা আর্টিকেল 20 এবং আর্টিকেল 21, এই দুটো মৌলিক অধিকারকে কখনোই এমার্জেন্সির মাধ্যমে নষ্ট করা যায় না। আর্টিকেল 21-এ আছে জীবনের অধিকার, আর আর্টিকেল 20 বিরুদ্ধে হচ্ছে গ্রেপ্তারের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে। আচ্ছা, এই যে ধারাগুলো অবলুপ্ত করা যাবে না, যে 21 নম্বর আর 20 নম্বর মৌলিক অধিকার খর্ব হবে না, এটা কত নম্বর ধারায় লেখা আছে? এটা লেখা আছে আমাদের ধারা 357-তে, ঠিক আছে। তাহলে এখনো পর্যন্ত 3 বার লেগেছে। একবার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময়, চায়না যুদ্ধের সময়, একবার হচ্ছে 1962-তে, একবার 71-এ, আর একবার হচ্ছে 1975 ইন্দিরা গান্ধীর সময়। এই 3 বার ন্যাশনাল এমার্জেন্সি লেগেছে। আর এখনও পর্যন্ত রাজ্যে জাতীয় জরুরি অবস্থা সবচেয়ে বেশি মনে হয় মণিপুর, 10 বার লাগু করা হয়েছে। এটার কোনো কোশ্চেন এখনও আসে না, ঠিক আছে। তাহলে ন্যাশনাল এমার্জেন্সি কোথার থেকে নেওয়া? এই এমার্জেন্সি প্রহিবিশন তোমার সাউথ আফ্রিকা থেকে নেওয়া, মানে এমার্জেন্সির সময় যে প্রহিবিশনগুলো হবে সেগুলো সাউথ আফ্রিকা থেকে নেওয়া, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আসি।
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কাজের ন্যায্য ও মানবিক অবস্থার বিধানের উপর জোর দেওয়া হয়েছে আর মাতৃত্বকালীন ত্রাণের কথা বলা হয়েছে? মাতৃত্বকালীন ত্রাণ, এখানে কিওয়ার্ড আছে দেখো। এই যে আর্টিকেলগুলো তুমি সবকটা দেখতে পাচ্ছ, আর্টিকেল 41, 42, 44, 45, এগুলো সবকটা হচ্ছে আমার ডিপিএসপির পার্ট। কিসের পার্ট? ডিপিএসপি, ডাইরেক্টিভ অফ স্টেট প্রিন্সিপাল। ডিপিএসপি কোথার থেকে নেওয়া? আয়ারল্যান্ড থেকে নেওয়া। ডিপিএসপি আমাদের আয়ারল্যান্ড থেকে নেওয়া, যাকে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলা হয়েছিল। ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলেছে। কে বলেছে? বি.আর. আম্বেদকর ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলেছে। আচ্ছা, ডিপিএসপি ধারা 36 থেকে ধারা 51 অবধি হচ্ছে ডিপিএসপির পার্ট। এবার আজকে আমরা ডিপিএসপিতে দেখব। আচ্ছা, এখানে দেখো অ্যান্সার হবে তোমার আর্টিকেল 42 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আর্টিকেল 44 কি? আর্টিকেল 44 হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে আর্টিকেল 44, সেটা আমরা জানি। এবার আমরা দেখব ডিপিএসপির ইম্পর্টেন্ট কিছু আর্টিকেল। দেখো দেখো এটা তোমাদের একদম মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। এটা মুখস্থ তোমাকে 100-এ 200% করতে হবে। যেগুলো মুখস্থ করতে হবে আমি সেগুলো তোমাদের পাশে লিখে দিচ্ছি, দেখা যাচ্ছে না। দেখো আর্টিকেল 36-এ বলা আছে, আর্টিকেল 36-এ বলা আছে ডেফিনেশন অফ স্টেট। ডেফিনেশন অফ স্টেট। স্টেটের মধ্যে কি কি পড়ে? যা খুশি, যা যা তোমরা ভাবতে পারো সব কিছু স্টেটের মধ্যে পড়ে। স্টেট মানে এখানে শুধু রাজ্য না, কোনো কোম্পানি যে গভর্নমেন্টের যে পিইউসি কোম্পানিগুলো সেগুলো স্টেটের আন্ডারে পড়ে। আচ্ছা, আর্টিকেল 37, আর্টিকেল 37 বলছে অ্যাপ্লিকেশান অফ প্রিন্সিপাল কন্টেন্ট অফ দিস পার্ট। আচ্ছা, এটা মনে রাখবে যে নন জাস্টিসিয়েবল ইন নেচার। নন জাস্টিসিয়েবল মানে ধরো কোনো রাজ্যে ধরো ডিপিএসপি মানছে না, যেমন আমাদের রাজ্যে তোমার ইউনিফর্ম সিভিল কোড নেই, এদিকে উত্তরাখণ্ডে আছে, গোয়াতে আছে। তো এমন যদি হতো যে এটা সবার মানতে হবে, তাহলে সমস্ত রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড থাকতো। কিন্তু যেহেতু নেই, তাহলে তুমি এর অ্যাগেনস্টে তুমি কেস করতে পারবে না? পারবে না, কারণ আর্টিকেল 37-এই তোমাকে বলছে, 37-এই বলছে যে এটা নন জাস্টিসিয়েবল ইন নেচার, এইটাকে কোর্টে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, তারপরে আর্টিকেল 38, আর্টিকেল 38 ওয়েলফেয়ার অফ স্টেট। ওয়েলফেয়ার অফ স্টেট, যেটুকু বলছি সেইটুকু মনে রাখবে। আচ্ছা, আর্টিকেল 39-এর এ ফ্রি ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড। আচ্ছা, ইকুয়াল জাস্টিস কথাটার অর্থ কি? ইকুয়াল জাস্টিস কথার অর্থ হচ্ছে, ধরো আমি তোমায় একটা এক্সাম্পল দিই। ধরো এক্স ব্যক্তি আর একটা আছে ওয়াই ব্যক্তি। এক্স ব্যক্তির নেট অ্যাসেট তোমার 4,000 কোটি টাকা, ঠিক আছে? আর ওয়াই ব্যক্তির নেট অ্যাসেট তোমার ধরো 2 লাখ টাকা, ঠিক আছে? নেট অ্যাসেট 2 লাখ টাকা। এবার সেম ক্রাইম এও করেছে, সেম ক্রাইম এও করেছে। তখন দেখা যাচ্ছে কোর্ট একে পানিশমেন্ট দিচ্ছে, কোর্ট বলছে 200 কোটি টাকার তোমার জরিমানা দিতে হবে। সেম পানিশমেন্টে, সেম অপরাধের জন্য যে 2 লাখ টাকা ইনকাম করে, তাকে বলছে 20,000 টাকার পানিশমেন্ট দিতে হবে, 20,000 টাকা। তাহলে এখানে তুমি বলতে পারো যে ইকুয়াল জাস্টিস কী করে হলো? ভাই দেখ, তার ইনকাম, তার অ্যাসেট কতটা দেখো, 4,000 কোটি টাকা, তাকে ফাইন দিচ্ছে কত? 200 কোটি টাকা। তাহলে এখানে তার অ্যাসেট কত? 2 লক্ষ টাকার, আর তাকে ফাইন দিয়েছে কত? 20,000 টাকা। তার মানে ইকুয়াল জাস্টিস হলো যার ইনকাম অনুযায়ী তাকে সেরমভাবে সাজা দেওয়া হলো। আর ফ্রি লিগাল এইড, দেখবে অনেকেই, অনেক গরিব দুস্থ আছে যারা কিনা কোনো কেসে ফেসে গেছে। এবার তাদের উকিল নেওয়ার মতো পয়সা যখন থাকে না, তখন গভর্নমেন্ট তাদেরকে নিজের থেকে কি করে, যে একটা প্র্যাকটিশনার দেয়, লিগাল প্র্যাকটিশনার। এটা আর্টিকেল 39-এর এতে লেখা আছে।
আচ্ছা আর্টিকেল 40 মাস্ট, ইম্পর্টেন্ট, মাস্ট। আচ্ছা আর্টিকেল 40 হচ্ছে পঞ্চায়েত, পঞ্চায়েত দিয়ে মনে রাখবে, পঞ্চায়েত। আর্টিকেল 41, আর্টিকেল 41 হচ্ছে রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার, টু এডুকেশন, টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস। শুধু কিওয়ার্ডগুলো মনে রাখবে, কিওয়ার্ড হচ্ছে এইটুকু, যে আর্টিকেল 41-এর কিওয়ার্ড হচ্ছে রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার। আচ্ছা আর্টিকেল 42, দেখো আর্টিকেল 42 এই যে এখানে দেখলাম যে প্রহিবিশন ফর জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন, মানে কাজ তো দিলে আর্টিকেল 41-এর মাধ্যমে, কিন্তু আর্টিকেল 42-এ অমানবিক একটা কার্যের একটা জায়গা তৈরি হলো, সেই জায়গাটা দিলে হবে না। এবং মাতৃত্বকালীন যে ছুটি, মাতৃত্বকালীন যে সবেতন ছুটি, সেটা তোমাকে আর্টিকেল 42-ও বলেছে, ঠিক আছে। আচ্ছা 43 বলছে যে লিভিং ওয়েজ ফর ওয়ার্কার্স, কি বলছে, লিভিং ওয়েজ ফর ওয়ার্কার, মানে এমন দেখা গেল যে তুমি কাজ করাচ্ছ, সারাদিন কাজ করিয়ে লাস্টে 50 টাকা ধরে দিচ্ছ, তো ওরকম করলেও হবে না, মানে লিভিং ওয়েজ যাতে তার গুজারা হয়ে যায় সেরকম একটা দিতে হবে। আর্টিকেল 43-এর এ হচ্ছে পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি। বলছে এইবার দেখো তুমি ভালো করে ভাই গল্পের আকারে মনে রাখবে যে 41 নম্বর আর্টিকেল দিয়ে তুমি কাজ দিলে, 42-এ তাদের সুবিধা দিলে, 43-এ আয়ও ভালো দিলে, এবার বেশি কিছু দিলে মাথার উপর উঠে বসলো, কোথায় বসলো, এবার বলছে আমাদের ম্যানেজমেন্টে অংশগ্রহণ করতে দিতে হবে, তাহলে পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। আর্টিকেল 43-এর বি বলছে প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিস, প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটি, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এটা তোমার 97তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়, ঠিক আছে। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড, একটু আগে বললাম সমান ন্যায়বিধি বা কি বলে, হ্যাঁ যাই হোক কিছু হবে। 45 বলছে প্রহিবিশন ফর আর্লি চাইল্ডহুড কেয়ার, এটা মনে রাখবে, এটা তোমার 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে যোগ করা হয়, যার মাধ্যমে 6 থেকে 14 বছরের শিশুদেরকে শিক্ষার কথা বলা হয়েছিল, ঠিক আছে। 46 বলছে যে প্রমোশন অফ এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট, বলছে যারা SC ST মানে একটু পিছনে ব্যাকওয়ার্ড সেকশানে যারা আছে তাদের এডুকেশনের উপর জোর দিতে হবে। আচ্ছা 47-এ বলছে তাদের নিউট্রিশন বাড়াতে হবে, তাদের নিউট্রিশন বাড়াতে হবে, মানে তাদের পুষ্টি বাড়াতে হবে। 48 বলছে অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, মানে পশু এইগুলোকে রক্ষা করতে হবে। আচ্ছা 48-এর এ বলছে প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষা করতে হবে। 49 বলছে যে মনুমেন্ট রক্ষা করতে হবে, মনুমেন্ট। 49 বলছে মনুমেন্ট রক্ষা করতে হবে। আচ্ছা আর্টিকেল 50 তোমাকে বলছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, বলছে কোর্টকে এবং কার্যপালিকাকে, মানে হচ্ছে সংসদদের এবং যারা জাজ আছে তাদের দুটো আলাদা করে রাখতে হবে। 50 দিয়ে মনে রাখবে 50-50, 50 থেকে মনে রাখবে যে 50-50, মানে এদিকে এক্সিকিউটিভ আর এদিকে জুডিশিয়ারি, ঠিক আছে, দুটো আলাদা থাকবে, 50-50 দিয়ে মনে রাখবে। আচ্ছা তারপরে হচ্ছে আর্টিকেল 51 বলছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। কীভাবে মনে রাখবে, যে তুমি গেছিলে মন্দিরে গিয়ে 51 টাকার প্রসাদ দিলে, 51 টাকা দক্ষিণা দিলে, বললে যে আন্তর্জাতিক শান্তি রক্ষা, বলছে যে শান্তি আমার ঘরে বজায় থাকুক, শান্তি, ঠিক আছে, মনে রাখবে যে আর্টিকেল 51 মানে হচ্ছে শান্তি। আই হোপ ক্লিয়ার। এটার থেকে বহুত কোশ্চেন আসে, বহুত। নেক্সট কোশ্চেন আসো। আচ্ছা ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদগুলির মধ্যে কোনটি এর মূল এখতিয়ারের জন্য সরবরাহ করে কেন্দ্র রাজ্য ও অন্তরাজ্য বিবাদ নিয়ে সুপ্রিম কোর্ট? আচ্ছা দেখো
তাহলে আমাদের আজকে এখন আবার দেখবো সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আজকে 3টে পরপর পলিটির ভালো ভালো কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। তার আগে দেখি কীভাবে সুপ্রিম কোর্ট আসলো। বলছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1774, এখান থেকে ভিত্তি স্থাপনা হয়। ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861-তে আসে। ঠিক আছে, আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, মেন ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের এইটা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ফেডারাল কোর্টের গঠন হয়। ফেডারাল কোর্টের গঠন হয় 1937 সালে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ফেডারাল কোর্টের গঠন হয় 1937 সালে, যা স্বাধীনতার পরবর্তীতে 28শে জানুয়ারি 1950-এ সুপ্রিম কোর্টে পরিণত হয়। আমাদের মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট, যার একটা মাত্র স্থান হচ্ছে দিল্লিতে। সুপ্রিম কোর্ট আমাদের পার্ট 5-এ অবস্থিত। কোথায় অবস্থিত? পার্ট 5-এ। আর ধারা কত থেকে? আর্টিকেল 124 থেকে 147 অবধি সুপ্রিম কোর্টের আর্টিকেল রয়েছে। এবার আমাদের দেখতে হবে যে কি কি আর্টিকেল রয়েছে। আচ্ছা, এখানে অন্তরাজ্য, এটা অ্যান্সার হবে অপশান সি হবে 131। তাহলে এবার দেখো, দেখো প্রথমে বলছে আর্টিকেল 124 বলছে যে সুপ্রিম কোর্ট, ভারতে একটা সুপ্রিম কোর্ট থাকবে। আচ্ছা, 125-এ বলছে সুপ্রিম কোর্টে জাজদের যারা থাকবে তাদের স্যালারি। আর্টিকেল 126-এ বলছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাক্টিং চিফ জাস্টিস। চিফ জাস্টিস যে থাকবে, দেখো বর্তমানে 33+1-এর কম্পোজিশন থাকে, মানে 33 এমনি জাজেস আর একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, আর্টিকেল 127 হচ্ছে অ্যাডহক জাজেস। আচ্ছা, অ্যাডহক জিনিসটা কি? ধরো সুপ্রিম কোর্টের যারা বিচারপতি ছিল, রিটায়ার করে গেছে, এবার এদের তো হিউজ পরিমাণ তোমার এক্সপিরিয়েন্স রয়েছে। তো এমন ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সুপ্রিম কোর্টের জাজের প্রয়োজন হয়, তখন এদেরকে অ্যাডহক জাজ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। ঠিক আছে, আচ্ছা, আর্টিকেল 130, যে কটা ইম্পর্টেন্ট সে কটা বলছি আমি। হ্যাঁ, আর্টিকেল 129 আর্টিকেল 129 বলছে সুপ্রিম কোর্ট টু বি অ্যাক্ট অ্যাজ এ কোর্ট অফ রেকর্ড। বলছে সুপ্রিম কোর্ট রেকর্ড হিসাবে কাজ করবে, সমস্ত কোর্টের রেকর্ড হিসাবে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, 130 হচ্ছে সিট অফ সুপ্রিম কোর্ট। এই যে আমরা জানি যে দিল্লিতে হচ্ছে সুপ্রিম কোর্টের সিট, এটা কোথায় লেখা আছে? 130-এ। আচ্ছা, এই দেখো আমাদের যে কোশ্চেন ছিল তার অ্যান্সার। 131-এ কি বলছে? অরিজিনাল জিউরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। অরিজিনাল জিউরিসডিকশন বলতে কি বোঝে? দেখো, কেন্দ্র রাজ্য এবং অন্তরাজ্যের যে বিবাদগুলো হয়, যেমন ধরো জল নিয়ে বিবাদ, কোনো XYZ নিয়ে আইটেম নিয়ে বিবাদ, যেমন ধরো আমাদের রাজ্যে আছে যে মানরেগার টাকা দিচ্ছে না, এরকম জাতীয় যে অনেক, আমাদের রাজ্য বলে না, XYZ রাজ্য, ধরো এক্স একটা রাজ্য আছে, ওয়াই হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, এক্স গভর্নমেন্ট হচ্ছে রাজ্যের। এই গভর্নমেন্ট, এক্স গভর্নমেন্ট ওয়াই গভর্নমেন্টকে বলছে যে আমাদের টাকা দিচ্ছে না, কিসের? মানরেগা, মানে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। এ বলছে যে 100 দিনের কাজ হয়নি, স্লিপ দেয়নি। তাহলে এই যে যখন একটা এমন সিচুয়েশান তৈরি হলো না এ রাজি না ও রাজি, তো এই সময় বিবাদের সৃষ্টি হয়। যেমন আমরা জানি কাবেরী ওয়াটার ডিসপিউট আছে 3টে রাজ্যের মধ্যে, তো এইগুলোর জন্য এই ওয়াটার ডিসপিউট, তারপর কেন্দ্র রাজ্যের যে বিভিন্ন ঝামেলা আছে এগুলোকে মেটানোর জন্য আসে সুপ্রিম কোর্ট। আর্টিকেল 131 হচ্ছে তার পাওয়ার, এটাকে বলা হয় অরিজিনাল জিউরিসডিকশন। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো ইম্পর্টেন্ট যেগুলো বোঝাচ্ছি। আচ্ছা, আর্টিকেল 140 অ্যান্সিলারি পাওয়ার অফ সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্টের পাওয়ার। আর্টিকেল 141 হচ্ছে সুপ্রিম কোর্ট, আমি এখানে লিখছি আর্টিকেল 141 মানে হচ্ছে সুপ্রিম কোর্ট যেই লগুলো দেবে বা সুপ্রিম কোর্টের যেই জাজমেন্টগুলো দেবে, সুপ্রিম কোর্ট যে সমস্ত জাজমেন্টগুলো দেবে তা ভারতের সমস্ত কোর্ট মানতে বাধ্য হবে। তাহলে এটা মনে রাখবে কি করে? মনে রাখবে এই যে 1 আর এই দিকে 1,
এই 1 আর 1 মিলে 4 রে বেঁধে রেখেছে, মনে রেখে দেবে। ঠিক আছে, চলো আজকে আমাদের এইটুকুই লাগবে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। তাহলে বোঝা গেল সুপ্রিম কোর্ট কোথার থেকে। আচ্ছা, হাইকোর্ট কবে প্রতিষ্ঠা হয়? 1861 অ্যাক্টের মাধ্যমে। প্রথম হাইকোর্ট কোনটা প্রতিষ্ঠিত হয়? প্রথম হাইকোর্ট আমাদের ফার্স্ট হাইকোর্ট হয়, ফার্স্ট হাইকোর্ট হচ্ছে আমাদের ক্যালকাটা। ফার্স্ট হাইকোর্ট আমাদের ক্যালকাটা, দ্বিতীয় মাদ্রাস, দ্বিতীয় হচ্ছে মাদ্রাস। ঠিক আছে, নেক্সটে আস। সিন্ধু নদ কোথা থেকে ভারতে প্রবেশ করেছে? কোশ্চেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সিন্ধু নদ কোথা থেকে ভারতে প্রবেশ করেছে? অপশান: কাশ্মীর উপত্যকা, ভারতে তা নেই, গিলগিতে, লাদাখে। তাহলে কোনটা হবে? হবে তোমার অ্যান্সার লাদাখে। তাহলে সিন্ধু নদী সম্পর্কে আমরা আজকে দেখব। সিন্ধু নদী, আমরা তার আগে ভারতের নদীকে আমরা আগে ক্লাসিফাই করি। হ্যাঁ, ভারতের নদীকে দুভাগে ভাগ করা যায়, একটা পূর্ববাহী আর একটা পশ্চিমবাহী। পূর্ববাহী নদীর মধ্যে কি কি আছে? পূর্ববাহী নদীর মধ্যে আছে গঙ্গা, তারপর হচ্ছে গঙ্গা আছে, তারপর এদিকে হচ্ছে উড়িষ্যার মহানদী আছে, মহানদী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, গোদাবরী বানান লিখতে কি গোদাবরী ইত্যাদি অনেক নদী আছে। আর পশ্চিম বাহিনী নদী আছে নর্মদা, তাপ্তি ইত্যাদি নদী আছে। আর এখানে তাছাড়াও এই নদীগুলোকে আরও দুভাবে ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে সারা বছর জল থাকে, আর একটা হচ্ছে বর্ষাকালের জলে পুষ্ট। তাহলে সারা বছর যে সমস্ত নদীতে জল থাকে সেই নদীগুলো হচ্ছে গঙ্গা, যমুনা, আচ্ছা সিন্ধু নদী, আর হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, কেন জল থাকে? এগুলো তোমার হিমবাহ থেকে তৈরি হয়, এগুলো তোমার হিমবাহ গলা জলে পুষ্ট, আর এইগুলো তোমার হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট, এগুলো বৃষ্টির জলে পুষ্ট। যেমন XYZ, এই যে দেখো মহানদী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এগুলো তোমার বৃষ্টির জলে পুষ্ট। তাহলে অ্যান্সার হবে এই কোশ্চেনটার লাদাখে। তাহলে আমরা এখন দেখব সিন্ধু নদী সম্পর্কে। এই যে ছবি দেখতে পাচ্ছ, সুন্দর একটা ছবি, চলো শুরু করি। দেখো, সিন্ধু নদীর টোটাল লেন্থ হচ্ছে তোমার 2880 কিলোমিটার। 2880 কিলোমিটার, তার মধ্যে ভারত থেকে যাচ্ছে 1114 কিলোমিটার। তার মানে দেখো, এই যে সিন্ধু নদী উৎপন্ন হচ্ছে বোকারচু গ্লেশিয়ার থেকে। আর তোমার এটা লে হয়ে এই গিলগিট থেকে এই যে দেখতে পাচ্ছ, এই লে থেকে ঢুকে এই গিলগিট হয়ে গিলগিট থেকে পাকিস্তানে প্রবেশ করছে। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে, এই ধরো নদী যদি এই বরাবর হয় আর তুমি যদি এই বরাবর দাঁড়াও, তাহলে এটা তোমার রাইট আর এটা তোমার লেফট সাইড। তাহলে আমরা দেখব এখন এই নদীর বাঁদিক আর ডান দিক থেকে কোন কোন উপনদীগুলো তার সাথে মেশে। যেমন ডান দিকেরগুলো খুব একটা ইম্পর্টেন্ট তোমার নয়, কিন্তু বাঁদিকেরগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাঁদিকেরগুলো যেমন দেখো, ফার্স্টে আছে ঝিলাম, চেনাব, রাভি, বেয়াস আর সতলুজ। এই 5টা নদী, এরা যেখানে মিলিত হচ্ছে পাঞ্জাবের এই অঞ্চলটা, এটা মানে যার জন্য নাম এখন পাঞ্জাবের হচ্ছে পাঞ্জাব, কারণ এইখানে পঞ্চ নদীর মিশ্রণের ফলে তৈরি হচ্ছে, একে বলা হয় পাঞ্জাব। সেজন্য পাঞ্জাব অঞ্চলের নাম হচ্ছে পাঞ্জাব।
আচ্ছা, তাহলে এই যে নদীগুলো, এই নদীগুলোর অস্তিত্ব পুরাণে বা বেদেও পাওয়া যায়। এই নদীগুলোর পূর্ববর্তীতে এক এক নদীর এক এক জায়গায় মানে এনশিয়েন্ট নেম এক এক রকম ছিল। আজকে আমাদের দেখব যে এনশিয়েন্ট নেম কী ছিল। দেখো, ফার্স্টে আছে আমাদের ঝিলাম। ঝিলাম, যার পুরনো নাম ছিল বিতস্তা। যার পুরনো নেম ছিল বিতস্তা। আচ্ছা, চেনাব। চেনাবের নাম ছিল আস্কিনি। আস্কিনি। তারপর রাভি। রাভির হচ্ছে পুরুষিনী। তারপরে বিয়াস। বিয়াসার নাম হচ্ছে বিপাশা। আর সুতলেজ হচ্ছে সুতুদ্রি। সুতুদ্রি। এই পাঁচটার এনশিয়েন্ট নেম ছিল, এই 5 রকমের। ঠিক আছে, তাহলে সিন্ধু নদী কোথার থেকে উৎপন্ন হচ্ছে? বোখারচু গ্লেশিয়ার থেকে। কোথার থেকে প্রবেশ করছে? লে থেকে প্রবেশ করছে। কোথার থেকে বেরিয়ে যাচ্ছে? গিলগিট থেকে বেরিয়ে যাচ্ছে। এর বাদিকের উপনদীগুলোর নাম কি? ঝিলাম, চেনাব, রাভি, বেয়াস আর সতলুজ। তাহলে ঝিলামের পুরনো নাম বিতস্তা, চেনাবের পুরনো নাম আস্কিনি, রাভির পুরনো নাম পুরুষিনী, বিয়াসের পুরনো নাম বিপাশা, আর সতলজের পুরনো নাম হচ্ছে তোমার সুতুদ্রি। এবার পরের দিন যখন এই কোশ্চেন আসবে তখন আমরা দেখব যে এই যে নদীগুলোর নাম বললাম, ঝিলাম, চেনাব, বেয়াস, এরা কোথায় উৎপন্ন হয়েছে, এরা কোথার থেকে কোথায় যাচ্ছে, সেটা আমরা যাব পরে। দেখো, পরের কোশ্চেন আসি। পৃথিবীর বায়ুমণ্ডলে সেই অঞ্চল যেখানে আবহাওয়ার ঘটনা ঘটে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় বলো? অপশন দেখতে পাচ্ছ, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, কি বলে, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। অ্যান্সারই বলে দিলাম ফার্স্টে আমি। দেখো, অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। অ্যান্সার হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তাহলে আমাদের ভূমণ্ডলে পৃথিবীর দেখো, আমরা তো থাকি এই যে পৃথিবী, আমরা পৃথিবীর এইখানে বাইরের স্তরে থাকি। এই পৃথিবীর বাইরের স্তরে বিভিন্ন গ্যাসীয় মণ্ডল আছে। সেই গ্যাসীয় মণ্ডলগুলোকে আমরা আজকে দেখব এখন। তাহলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত আগে আমাদের দেখতে হবে, যে ট্রোপোস্ফিয়ার কত থেকে কত উচ্চতায় থাকে। এটার তোমার 12 থেকে 18 ধরে রাখো, এটা 12 থেকে 18। ঠিক আছে। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। তারপরে মেসোস্ফিয়ার তোমার 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে, তারপর আর লাগবে না। আজকে আমরা মেনলি এই তিনটে দেখব, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার। চলো, এই যে দেখতে পাচ্ছ ছবি, সুন্দর করে একটা ছবি দেওয়া আছে। এই যে দেখো ট্রোপোস্ফিয়ার কত দেওয়া আছে, 0 to 12 থেকে 18। 12 থেকে 18 কেন? দেখো, আমি যদি তোমাদের সুন্দর আমার আঁকাটা দেখাই, তাহলে দেখবা যে আমরা জানি পৃথিবীর একটা ঘূর্ণন গতি আছে। পৃথিবীর এই ঘূর্ণন গতির জন্য পৃথিবীর এই মাঝখানের অঞ্চলটা খোলা আর দুপাশের পোলগুলো চ্যাপ্টা। তাহলে ঘূর্ণনের জন্য এইখানে সব কিছু অভিকর্ষ কি বলে সেন্ট্রিফিউগাল ফোর্সের বাংলা মনে পড়ছে না, এটার জন্য বাইরের দিকে বেরিয়ে যেতে চায়। তাহলে স্বাভাবিকভাবে এইখানে যে বায়ুমণ্ডলটা থাকবে, ট্রোপোস্ফিয়ারটা, সেটার লেন্থ অনেকটা বেশি থাকবে। তাহলে এইখানে তোমার 18 কিলোমিটারের মতন থাকে। আর এই যে পোল আর পোলের যে অঞ্চলটা, এইখানে তোমার চাপ কমে যাবে, তাহলে এইখানে থাকে 8 কিলোমিটার। একবার কোয়েশ্চেন এসেছিল যে এই যে ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? তাহলে মনে রাখবে ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা 13 কিলোমিটার। ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা, ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা তোমার 13 কিলোমিটার। আর এইখানে মনে রাখবে যত নিচের থেকে উপরের দিকে ওঠা হয়, যত নিচের থেকে উপরের দিকে ওঠা হয় তত তাপমাত্রা কমতে থাকে। কি হয়? তত তাপমাত্রা কমে। আচ্ছা, কতটা কমে? কতটা কমে তুমি বলো, কতটা কমে? 1 কিলোমিটারে, প্রতি 1 কিলোমিটার উঠলে তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এইটাকে বলা হয় ল্যাপস রেট।
কি বলে, এটাকে বলা হয় ল্যাপস রেট। এই যে ট্রোপোস্ফিয়ার, এর মধ্যে আমাদের সমস্ত রকম ঘটনা হয়। মানে এখানে এক জায়গায় কোশ্চেনে এসেছিল একবার যে তুমি জীবনের বেশিরভাগ সময় কোন অঞ্চলে কাটাও, ওখানে কোশ্চেনের অ্যান্সার হতো যে ট্রোপোস্ফিয়ার। কারণ তুমি হিসাব করে দেখো কয়েকজন লোক মহাকাশের বাইরে গেছে, বা তুমি প্লেনে করেও যদি যাও, প্লেনও তোমাদের, এরোপ্লেনও তোমার ট্রোপোস্ফিয়ারেই ওড়ে, স্ট্র্যাটোস্ফিয়ারে যায় জেট প্লেন, তাহলে ট্রোপোস্ফিয়ারতে ছেড়ে কোনোদিনও বেরোয়নি। ঠিক আছে, আচ্ছা এই দেখলাম। এবার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার তোমার 50 কিলোমিটার অবধি অবস্থিত হয়। স্ট্র্যাটোস্ফিয়ার তোমার 50 কিলোমিটার অবধি অবস্থিত হয়। এইখানে থাকে ওজোন লেয়ার, এখানে থাকে ওজোন, ওজোন স্তর, ওজোন স্তর। এই ওজোন দিবস কবে পালন করা হয়? ওজোন দিবস তোমার 16 সেপ্টেম্বর পালন করা হয়। এই ওজনকে কিসে মাপা হয়? ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় ডবসন ইউনিট, ডবসন ইউনিট বা ডবসন এককে ওজোন স্তর মাপা হয়। তাহলে এইখানে কত, 50 কিলোমিটার অবধি অবস্থিত আছে ওজোন স্তর এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কিরমভাবে মনে রাখবে, মেসোস্ফিয়ার হচ্ছে তোমার যত বাইরে থেকে উল্কা জাতীয় যে যা কিছু আসে সেগুলোই মেসোস্ফিয়ার নষ্ট করে দেয়। কীভাবে মনে রাখবে, যে মেশো একটা এসেছিলো, একটা মেশো আসে তোমার, একটা মেশো আসে, যেই মেশো কিনা বাড়িতে এসে এমন কথা বললো সব গা জ্বলতে জ্বলতে গেল। তাহলে মেশো কী করলো, জ্বালিয়ে দিল। মেশো কী করলো, জ্বালিয়ে দিল। তাহলে মেসোস্ফিয়ার কী করছে, উল্কাপিণ্ডকে জ্বালিয়ে দিচ্ছে। জাস্ট এটুকুই লাগবে। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারে তোমার মনে রাখবে যে এখান থেকে তোমার জেট প্লেন চলে। কি চলে? জেট প্লেন চলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসি। কোন রাজ্যে হলদা উৎসব পালিত হয়? বলো। এটা রিসেন্ট তোমার এসএসসি জিডির কোশ্চেন, এই বছর এসএসসি জিডির কোশ্চেন। আজকে যেগুলো দেখছো সমস্ত কোশ্চেন এসএসসি জিডির। কোন রাজ্যে হলদা উৎসব পালিত হয়? হলদা নাম শুনে মনে নি? হলদা হচ্ছে হিমাচল প্রদেশ। দেখো, হিমাচল প্রদেশের আমরা আজকে না ফেস্টিভ্যালগুলো দেখব, আমরা দেখব আজকে উৎসব। হিমাচল প্রদেশের উৎসবগুলো কি কি? ফার্স্টে তো আছে হলদা, আছে সাজো, সাজো, পরি ফেস্টিভ্যাল, তারপর হচ্ছে MIN যে আর মিঞ্জার ফেস্টিভ্যাল, সাজো ফেস্টিভ্যাল, হলদা ফেস্টিভ্যাল, এই চারটে। আর হচ্ছে SAIR সায়ার ফেস্টিভ্যাল। এইখানে এই পাঁচটা মনে রেখো। ঠিক আছে। মধ্যপ্রদেশের ফেস্টিভ্যাল, মধ্যপ্রদেশ লাগবে না, মধ্যপ্রদেশ আজকে দেখাবো না। অরুণাচল প্রদেশ দেখো, অরুণাচল প্রদেশের হচ্ছে সাংকেন ফেস্টিভ্যাল, সোলুং ফেস্টিভ্যাল, ড্রি ফেস্টিভ্যাল, লোসার ফেস্টিভ্যাল, মোপিন, আর হচ্ছে পাংসাও ফেস্টিভ্যাল। এই দুটো দেখলাম এখান থেকে, কারণ একবারে সব রাজ্য লিখে দিলে মাথা খারাপ হয়ে যাবে, নোট করতে তোমার জীবন বের হয়ে যাবে। আচ্ছা, আমরা কিছু ফেস্টিভ্যাল দেখব, সেটা হচ্ছে নিউ ইয়ার ফেস্টিভ্যালস। দেখো, বিভিন্ন রাজ্যে নতুন বছরকে বিভিন্নভাবে পালন করা হয়। নতুন বছর মানে অবশ্যই 1 জানুয়ারি নয়, আমাদের এপ্রিলে নতুন বছর হয়। আচ্ছা দেখো, ফার্স্টে হচ্ছে, আমি একটু অন্য কালি নেই তাহলে বুঝতে ভালো হবে, উগাডি 3টে রাজ্যে হয়, অন্ধ্রা, তামিলনাড়ুতেও হয়। আচ্ছা, বিশু হচ্ছে কেরালা। আচ্ছা, পুথান্ডু
পুথান্ডু তোমার হচ্ছে তামিলনাড়ু। দেখো এটা মনে রাখবে কি করে, এই যে নাড়ু, এইখানেও ডু, ঠিক আছে। আচ্ছা, গুডি পাড়ওয়া, গুডি পাড়ওয়া এটা হচ্ছে তোমার মহারাষ্ট্র। আচ্ছা, তারপরে লোসার তো লেখা হয়ে গেছে, অরুণাচল প্রদেশ, বিশু কেরালা। আর হচ্ছে পাটেটি, পাটেটি এটা হচ্ছে পাটেটি বা নৌরুজ, এটা পার্সিদের ফেস্টিভ্যাল, পার্সিদের ফেস্টিভ্যাল, ঠিক আছে। তো আই হোপ এ কটা বোঝা গেল। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটিতে ন্যূনতম চাহিদার কর্মসূচি চালু করা হয়? আচ্ছা, আজকে আমরা এখনো পর্যন্ত 3টে 5 ইয়ার প্ল্যান দেখেছি। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হ্যারোডোমার মডেল, সেকেন্ড মহালানবিস, তৃতীয় গডগিল যোজনা। এটা মনে আছে, প্রথমটায় আইআইটি ইনস্টিটিউট তৈরি হয়েছিল, টার্গেট ছিল 2.7, অ্যাচিভ হয়েছিল 2.1, অ্যাচিভ হয়েছে 3.6%। পরেরটায় ছিল 4.5%, অ্যাচিভ হয়েছে 4.27%। তারপরটা ছিল 5.4%, অ্যাচিভ হয়েছে 2.2% বা 2.1%। আশা করি মনে পড়ে যাচ্ছে, না মনে পড়লে রিভাইজ করতে হবে। দেখো আমি তৃতীয়টা করে দিয়েছি 3টে, এভাবেই আমরা রিভাইজ করবো পরের থেকে যখনই কোশ্চেন আসবে। তো আজকে আমরা দেখব চতুর্থ আর পঞ্চম। আমরা দেখব আজকে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর পঞ্চম বার্ষিক পরিকল্পনা। আচ্ছা, এটা আগে অ্যান্সার করে দিই। নিম্নলিখিত পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলির মধ্যে কোনটিতে ন্যূনতম চাহিদা, মিনিমাম, অ্যান্সার হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে দেখো, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমার চালু হয়েছিল 1969 থেকে 1974 সাল পর্যন্ত, ঠিক আছে। এটা কার ফর্মুলায় ছিল? কোনো জায়গায় দেখবে গডগিল যোজনা দেওয়া, ঠিক আছে, অথবা যদি গডগিল না থাকে তাহলে থাকবে রুদ্র অ্যালেন মডেল, রুদ্র অ্যালেন মডেল। এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, যদি রুদ্র অ্যালেন থাকে তাহলে এটাই মারবে। আচ্ছা, এদের মোটো কি ছিল? এদের মোটো ছিল হচ্ছে গ্রোথ উইথ স্টেবিলিটি, গ্রোথ উইথ স্টেবিলিটি, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হয়েছিল? এখানে ফ্যামিলি প্ল্যানিং হয়েছিল, ফ্যামিলি প্ল্যানিং করেছিল প্রথম। আচ্ছা, আর কি হয়েছিল? 14খানা ব্যাংকের জাতীয়করণ হয়, 14খানা ব্যাংকের জাতীয়করণ করা হয়। আচ্ছা, এইখানে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট হয়, আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট হয়, যার নাম ছিল স্মাইলিং বুদ্ধা, ঠিক আছে। আচ্ছা, সব বললাম। তাহলে এটার টার্গেট কত ছিল? তাহলে টার্গেট ছিল তোমার 5.7%। অ্যাচিভ কতটা হয়েছিল? অ্যাচিভ হয়েছিল 3.3%, হলো। আচ্ছা, এবার আসি আমরা ফিফথ 5 ইয়ার প্ল্যান। এই ফিফথ 5 ইয়ার প্ল্যান তোমার চলেছিল 1974 থেকে 1978 সাল পর্যন্ত। এটা ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের সময় ছিল। এটার মডেল কাজ ছিল, এই মডেলটার নাম হচ্ছে ডিপি ধর মডেল, ডিপি ধর মডেল।
ঠিক আছে, এইখানে মিনিমাম নিডস প্রোগ্রাম চালু হয়, মিনিমাম নিডস বা এই যে ন্যূনতম চাহিদা, ঠিক আছে, এটা চালু হয়। আচ্ছা, আর কি হয়? আর হচ্ছে গরিবি হাটাও নাড়া দেয়, গরিবি হাটাও। আচ্ছা, আর কি নাড়া দেয়? গরিবি হাটাও নাড়া দেয়। আর হচ্ছে 20 পয়েন্টস বলে একটা পয়েন্ট চালু করে। এছাড়া আরও হয়, আরআরবি গঠিত হয়, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড না কিন্তু, রিজিওনাল রুরাল ব্যাংক, গ্রামীণ ব্যাংক, প্রথম গ্রামীণ ব্যাংক। এই প্রথম গ্রামীণ ব্যাংকই হচ্ছে নাম, হচ্ছে প্রথম যে গ্রামীণ ব্যাংকটা তৈরি হয় তার নামই প্রথম গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। আচ্ছা, এদের টার্গেট ছিল 4.4%, আর অ্যাচিভ করেছিল 4.8%, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু জায়গা ফাঁকা আছে। এরপরে 1978 সাল থেকে 1980 সাল, এই 2 বছর সরকার ঘুরতেই থাকে, মানে ঘোরাঘুরি চলছিল। এরপরে এই সময় যে 2 বছর যে ফাঁকা সময় চলছিল, এখানে চালু হয় রোলিং প্ল্যান চালু হয়, ঠিক আছে। আই হোপ এই অবধি বোঝা গেছে। নেক্সট দিন যখন কোশ্চেন আসবে আমরা 6th 5-year প্ল্যান দেখব, পরবর্তী যেগুলো আছে আস্তে আস্তে আমরা পুরোটা কভার করব। 3টে আর 2টো 5টা হয়ে গেল। তোমরা এগুলোই আগে ভালো করে মুখস্থ করো, সব থেকে বেশি 1 থেকে 5 অবধি থেকে কোশ্চেন এসছে। আচ্ছা, বলছে মুনরো দ্বারা উদ্ভাবিত রায়তওয়ারি পদ্ধতি, যেখানে কৃষকদের সরাসরি সরকারকে বার্ষিক কর দিতে হতো, বর্তমানে কোন রাজ্য বা প্রদেশে প্রচলিত ছিল? তাহলে এটা হচ্ছে আমাদের সুন্দর ভারত। দেখো, আমার আঁকা নিয়ে কেউ কিছু বলবা না, আমাদের ভারত। এখানে আমরা দেখব 3 রকম কালি দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে বাংলা, বিহার, উড়িষ্যার এই যে অঞ্চলটায় এই সময় 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি প্রথাও নামে পরিচিত। চিরস্থায়ী বন্দোবস্ত, এই পেনটাপে বাংলায় লিখতে হবে অসুবিধা হয়। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিল? কর্নওয়ালিস। কে চালু করেছিল? কর্নওয়ালিস। কোথায় চালু করেছিল? বাংলা, বিহার আর উড়িষ্যা, এই 3টে অঞ্চলে। তারপরে কি হলো, এখানে আবার তারা সেই সূর্যাস্ত আইন টাইন এরকম অনেক কিছু লাগু করেছিল, যেগুলোর জন্য এখানে কি করা হয়েছিল, যে সূর্যাস্ত আইন, তারপরে সেখানে এটা টেকেনি বেশি দিন। তারপর ওখান থেকে এরা চলে আসে, পরে লাল কালি দিয়ে দেখাচ্ছি, এখান থেকে ছেড়ে তারা চলে আসে এই যে মাদ্রাসের যে অঞ্চলটা, মাদ্রাসে চলে আসে কত সালে? 1820 সালে চালু করে রায়তওয়ারি ব্যবস্থা। রায়তওয়ারি ব্যবস্থা চালু করে কে? রায়তওয়ারি ব্যবস্থা চালু করে হেক্টর মুনরো। আচ্ছা, এই যে রায়তওয়ারি ব্যবস্থা, এইটা একটা থিওরির উপরে বেস করেছিল। এই থিওরির নাম হচ্ছে রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট। রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট, ঠিক আছে। এরপরে এখানেও এরা বেশি দিন স্থায়ী ছিল না, এখান থেকে আবার চলে গিয়ে পাঞ্জাবের অঞ্চলে চলে যায়। এখান থেকে এরা চলে যায় পাঞ্জাব, এই যে পাঞ্জাব, ধরো একটু উপরে হবে, আমি বলে পাঞ্জাবে চলে যায়। কত সালে?
1822 সালে গিয়ে কি করে, মহলবাড়ি ব্যবস্থা, মহলবাড়ি ব্যবস্থা কে চালু করে, হোল্ট ম্যাকেনজি। এই ব্যবস্থা চালু করে। তাহলে আমরা এখান থেকে যা যা কোশ্চেন হতে পারে আমরা পুরোটা দেখে নিয়েছি। তাহলে দেখো মুনরো দ্বারা উদ্ভাবিত, মুনরো দ্বারা উদ্ভাবিত, তাহলে কোনটা হবে, তামিলনাড়ু, মাদ্রাস তো বর্তমানে তামিলনাড়ু, ঠিক আছে। এবার এটা মনে রাখবে কী করে, দেখো চিরস্থায়ী বন্দোবস্ত বা এটার আরেক নাম হচ্ছে জমিদারি ব্যবস্থা। কি নাম, জমিদারি। তাহলে জমিতে কি লাগিয়েছিলাম, কর্ন মানে ভুট্টা। আচ্ছা, তাহলে রায়তবাড়ি, রায়ত থেকে মনে রাখবে রাত। আচ্ছা, রাতের আকাশে কি দেখা যায়, মুন, মুন মানে চাঁদ, ঠিক আছে। আচ্ছা, তারপর মহল, মহল, মহল থেকে ম্যাকেনজি, মহল আর ম্যাকেনজি এম দুটো দিয়ে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। চোল বংশের অধীনে ভূমি বিভাগের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিতগুলি মেলাও। প্রথমে লেখা আছে, দেখো এবার মিলন্তি এসছে, মিলন্তি বলছে ব্রহ্মদেই, দেবদানা, ভেল্লান বেগাই। কি করে মিলাবো, দেখো ব্রহ্মদেই, ব্রহ্ম মানে ব্রাহ্মণ দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমি বলতে পারছি ব্রাহ্মণদের জমিদান। আচ্ছা, দেবদান, দেব মানে মন্দির, দেব কোথায় থাকবে, মন্দিরে, দেবদান। আর ভেল্লান ভেগাই মানে অব্রাহ্মণ। তাহলে সেই সময় চোলদের 5 রকমের জমিদানের ব্যবস্থা ছিল, তার মধ্যে দেখলাম আমরা ব্রহ্মদেই, দেবদান, ভেল্লান বেগাই। এরপর পল্লী ছঙ্গম, পল্লী ছঙ্গম, আর ছিল সালাল ভোগা, সালাল ভোগা। আচ্ছা, পল্লী ছঙ্গম কাদের দিত, পল্লী ছঙ্গম যারা জৈন ধর্মের ধর্মাবলম্বী ছিল তাদেরকে দিত। আর সালাল ভোগা হচ্ছে যে স্কুলের জন্য জমিদান করত, স্কুলের জন্য জমিদান করত। আগের দিন চোল সম্পর্কে বলেছি, একদম ফার্স্ট লেকচার দেখবে, যারা দেখোনি এটার থেকে যারা শুরু করছো তোমাদের বলবো যে ফার্স্ট লেকচারে চোল সম্পর্কে, চোল, চালুক্য আর পাণ্ড্য এই তিনটে নিয়ে বলেছিলাম, তো তারপর থেকে এখানে আসছে এদের ব্যবস্থা। আচ্ছা, চোলদের সময় 2 রকমের ট্যাক্স ছিল, ট্যাক্স ছিল দুটো, একটা ছিল ভেট্টি আর একটা ছিল কাদামাই। ভেট্টি মানে হচ্ছে, ভেট্টি মানে হচ্ছে তোমার কি বলে ওটা, জোর করে কাজ করে নেওয়া, মানে হচ্ছে ফোর্স লেবার, ফোর্সড লেবার। আচ্ছা, কাদামাই মানে হচ্ছে জমি, মানে জমির উৎপাদন থেকে যে ট্যাক্স হতো সেটা, ঠিক আছে। এটা মনে রাখবে, দেখো কাদা, 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 কাদা স্যান্ডিসা না, কাদা দিয়ে মনে রাখবে জমি, কাদা কোথায় আছে, জমিতে। আচ্ছা, পরেরটা দেখো, বলছে পুষ্পহীন উদ্ভিদ, নগ্ন বীজ, পাতা সূচ এর কোনো একটি প্রজাতি উদ্ভিদের বৈশিষ্ট্য। আহা, প্ল্যান্ট কিংডম, অ্যান্সার হবে জিমনোস্পার্ম। তার আগে বলে দিই, এই যে পুরো প্রাণী জগৎকে 5টি ভাগে ভাগ করা যায়, পুরো প্রাণী জগৎকে 5টি ভাগে ভাগ করা যায়, এটি করেছিল R.H. হোয়াইটটেকার, R.H. হোয়াইটটেকার কত সালে, 1969 সালে R.H. হোয়াইটটেকার 5 ভাগে ভাগ করেছিল, তার মধ্যে প্ল্যান্ট হচ্ছে একটা ভাগ। এবার আমরা দেখব প্ল্যান্টের এই বিভাগগুলো দেখব, প্ল্যান্টের ভাগগুলো দেখি এবার আমরা। দেখো ফার্স্টে দেখতে পাচ্ছি প্ল্যান্ট, বেশি চোখে লাগছে, দেখো প্ল্যান্টকে প্রথমে দুটো কোশ্চেন জিজ্ঞাসা করছে, বলছে ডু নট হ্যাভ ডিফারেন্সিয়েটেড বডি, বলছে তোমাদের কি কোনো বডি আছে, ঠিকঠাক করে শেপ আছে, বলছে না আমরা থালার মতন, থালা যে কোনো শেপ নেই, থালার মতন। তাহলে এদেরকে বলা হচ্ছে থ্যালোফাইটা, তার মানে এদের কোনো শেপ নেই, নো শেপ। আচ্ছা, থ্যালোফাইটার উদাহরণ হচ্ছে এখান থেকে যেগুলো যেগুলো লেখাচ্ছি এক্স্যাক্ট এই কোশ্চেনগুলোই আসবে। থ্যালোফাইটার এক্সাম্পল হচ্ছে অ্যালগি, অ্যালগি, স্পাইরোগাইরা,
লাইকেন, আর হচ্ছে ক্লামাইডোমোনাস। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকজনকে জিজ্ঞেস করলো যে তোদের কি বডি আছে, বলছে হ্যাঁ। এবার যাদের ঠিকঠাক বডি আসে মানে শেপ আসে তাদেরকে আবার জিজ্ঞেস করলো তোদের মধ্যে কি উইদাউট স্পেশালাইজ ভাস্কুলার টিস্যু, বলছে তোদের মধ্যে কি আলাদা কোনো ভাস্কুলার টিস্যু আছে, বলছে না। তাহলে বলছে তোরা হচ্ছিস ব্রায়োফাইটা। ব্রায়োফাইটাকে বলা হয় অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম। অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম। ঠিক আছে। আচ্ছা, ব্রায়োফাইটার উদাহরণ হচ্ছে, ব্রায়োফাইটার এক্সাম্পল হচ্ছে মস, মার্চেন্টিয়া, হর্নউড, হর্নওয়ার্ট, উট না হর্নওয়ার্ট, আর হচ্ছে লিভারওয়ার্ট, লিভারওয়ার্ট, আর হচ্ছে রিকিয়া। আচ্ছা, স্পেশালাইজ মানে কি, এদের মধ্যে জাইলেম বা ফ্লোয়েম কিছুই থাকে না, মানে জাইলেম দিয়ে জল ট্রান্সপোর্ট করে, ফ্লোয়েম দিয়ে ফল মানে খাদ্য, এদের কিছুই থাকে না। আচ্ছা, এরপরে আসি, বলছে যাদের টিস্যু আছে তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়। যার মধ্যে যাদের কোনো বীজ উৎপন্ন হয় না তাদেরকে বলা হয় পেরিডোফাইট, আর যাদের বীজ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় স্পার্মোফাইট। আচ্ছা, যাদের বীজ উৎপন্ন হয় না তাদেরকে, তাদের এক্সাম্পল হচ্ছে ফার্ন, ফার্ন আছে, হর্সটেইল আছে, আর হচ্ছে মার্সিলিয়া। ঠিক আছে। আচ্ছা, যাদের বীজ উৎপন্ন হয় তাদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জিমনোস্পার্ম, মানে যারা জিমে গেছে, জিমে গিয়ে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, মানে বীজ ল্যাংটা ঘুরে বেড়াচ্ছে, এদেরকে বলা হয় জিমনোস্পার্ম। যাদের ব্যক্তবীজী মানে বীজ একদম সামনের পরেই পড়ে রাখা হয়েছে, যেমন পাইন গাছ, তারপর হচ্ছে দেবদারু গাছ, আর হচ্ছে সাইকাস গাছ। এই তিনটে গাছ মনে রাখবে, যে পাইন, দেওদার আর সাইকাস। আচ্ছা, যাদের ফল উৎপন্ন হয় মানে বীজ ঢাকা আছে তাদেরকে আবার দুভাগে ভাগ করা যায়, তাদেরকে বলে অ্যাঞ্জিওস্পার্ম। একটা হচ্ছে ডাইকট আর একটা হচ্ছে মনোকট। আচ্ছা, ডাইকট মানে হচ্ছে যাদের বীজ দ্বিবীজপত্রী, যেমন তোমার আম গাছ বিভিন্ন ফল আছে। আর মনোকট মানে হচ্ছে যাদের একবীজপত্রী, যেমন নারকেল গাছ, সুপুরি গাছ, নারকেল, সুপুরি ইত্যাদি জাতীয় গাছগুলো, এগুলো হচ্ছে তোমার একবীজপত্রী। এই যে দেখো এক্সাম্পলগুলো লেখালাম, কোশ্চেন আসলে এইখান দিকে আসবে। এই এক্সাম্পলগুলো বলবে যে দেওদার কোন গোষ্ঠীভুক্ত, ফার্ন কোন গোষ্ঠীভুক্ত, এর মধ্যে কি দেখা যায় না কি দেখা যায়, এই হচ্ছে তোমাদের কোশ্চেন আসবে। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা এই ক্লাসটা নতুন দেখছো বা যারা এখনো অবধি রয়েছো তাদেরকে বলবো যে তোমরা একদম প্রথম থেকে দেখো। আর আমি এইটুকু বলতে পারি যে দেখো ভাই, অ্যাটলিস্ট আমি সবাইকে সাজেস্ট করবো যারা কন্টিনিউ দেখো, সবাই তো কন্টিনিউ করবে না, অ্যাটলিস্ট তোমাদেরকে বলবো যে 30টা ভিডিও অন্তত দেখো। 30টা ভিডিও দেখো, তারপরে তোমার নাম্বারের, যদি ধরো এখন বর্তমানে মকে তোমার 10 থাকে, সেখান থেকে আমি বলছি না 40 যাবে, হয়তো 20 যাবে বা 25 যাবে। এই শিফটের, এই নাম্বারের শিফটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো আমি সবে 3টে ক্লাস হচ্ছে, সপ্তাহে 2টো করে ক্লাস আসছে, তোমরা দেখতে পাচ্ছ, একটা বুধবার একটা শনিবার সকাল 11টার সময় আসছে। যাই হোক, এই গত বুধবারেরটা একটু সমস্যা হয়ে গেছে, যেটা আমি সকালে বিকালের জায়গায় সকালে করে দিয়েছিলাম। যাই হোক, কিন্তু এখন থেকে শনিবার আর বুধবার দিন ক্লাস সকালেই 11টার সময় আসবে। তো তোমরা যারা ক্লাসটা দেখছো আশা করি নোট বানাচ্ছো, কারণ এত প্রচুর পরিমাণে ইনফরমেশান আমি কিন্তু নিজেকে অনেকটা রেস্ট্রিক্ট করছি, কারণ একটা কোশ্চেন থেকে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু আমি কতটাই বা বলবা, তুমি কতটাই বা লিখবে, কতটা মনে রাখবে। তার থেকে অল্প অল্প কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন 10টা 12টা করে কোশ্চেন নিচ্ছি, সেখান থেকে যা লার্নিং দিচ্ছি সেটুকু করো, আস্তে আস্তে করতে থাকো।
কারণ পরীক্ষা তোমার নভেম্বর ডিসেম্বরের পরে পরীক্ষা, বহুত টাইম, ঠিক আছে? ততদিনে মানে রেডি হয়ে প্রচুর হয়ে যাবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য ক্লাসে। থ্যাংক ইউ।